উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, মাইলস্টোনে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা। নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন, সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর গেজেট প্রকাশ। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন মির্জা ফখরুল। এবং দেশের স্বার্থ বিসর্জন দিয়ে চুক্তি হবে না, বাণিজ্য উপদেষ্টার ঘোষণা, মার্কিন শুল্ক কমাতে আবারও বৈঠকের অনুরোধ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই চক্রান্ত 4টি আইনি সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সংশোধনীর অনুমোদন দেওয়া হয়। বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পাশাপাশি নিহতদের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করে উপদেষ্টা পরিষদ। এরপর তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এছাড়া মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনায় নিহত 2 শিক্ষিকা মাহারিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত নেয় সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিবৃতিতে এই তথ্য জানায়। প্রাক্তন অর্থ সচিব জাকির আহমেদ খান এই পে কমিশনের প্রধান হবেন এবং কমিশন 6 মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানানো হয় এই বিবৃতিতে। বর্তমানে 2015 সালে পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান। অস্পষ্টতা সৃষ্টি করা অননুগত্য শব্দটি তুলে দিয়ে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন অধ্যাদেশে সরকারি বৈধ আদেশ অমান্য করাকে সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুধবার রাতে নতুন অধ্যাদেশটি জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ পরিমার্জন করে 3 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের কথা বলা হয়েছে। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে। সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। খায়রুল হকের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জের 3টি মামলা রয়েছে। 2024 সালের 28 আগস্ট দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন এ মামলা করেন। একই বছরের 25 আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হয় আরেকটি মামলা। 13 বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক ঘোষণা করে রায় দেওয়ার ঘটনায় মামলাটি করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে 2010 সালের 27 সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। পরের বছর 17 মে অবসরে যান তিনি। মৌলভীবাজারে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এম রাশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক GK গৌস, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসির রহমান সহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফজলুল করিম ময়ূন।
দেশের স্বার্থ বিসর্জন দিয়ে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা বলেন তিনি। জানান, আরোপিত বাড়তি শুল্ক কমানোর ক্ষেত্রে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গেও আবারও বৈঠকের অনুরোধ করা হয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। বাংলাদেশি রফতানি পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপ সহ সম্প্রতি বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি হন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে আরোপিত বাড়তি শুল্ক কমানোর ক্ষেত্রে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে আবারও বৈঠকের অনুরোধ করা হয়েছে। আমরা গত পরশুদিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে আমাদের করণীয় সম্পর্কে একটা পত্র দিয়েছি। আমরা আশা করছি এটা জবাবের অপেক্ষায় আছি এবং আমরা আমন্ত্রণের অপেক্ষায় আছি। সো জবাব এবং আমন্ত্রণ পেলে আমরা ইনশাল্লাহ অ্যাজ এ গ্রুপ আমাদের যে নেগোসিয়েশন টিম আছে আমরা সকলে একত্রে মিলে যাব ইনশাল্লাহ। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল শুক্রবার অনলাইনে মিটিংয়ে একটি শিডিউল দিয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, শুল্ক পদ্ধতি ও আইনি কাঠামোর কারণে লবিস্ট দিয়ে এই বাড়তি শুল্ক সমস্যা সমাধান সম্ভব নয়। মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট অনেক ধরনের আইনি প্রক্রিয়া আছে, যেই আইনি প্রক্রিয়াগুলো একজন লবিস্টের পক্ষে বোঝা সম্ভব না বলে আমার ধারণা। এবং আমরা আন্তঃমন্ত্রণালয়ে সরকারের প্রায় সকল মন্ত্রণালয় একসাথে কাজ করেছে। গত 15 দিন দিন রাত কাজ হয়েছে। দেশের স্বার্থ রক্ষায় সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান শেখ বশিরউদ্দিন। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দেশের সবচেয়ে বড় শত্রু আখ্যা দিয়ে আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এর আগে বিএনপির মহাসচিব উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতদের শোকার্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় স্বজনহারা পরিবারের পাশে বিএনপি থাকবে বলে আশ্বাস দেন তিনি। সোহাগমের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় একই বংশের 3 প্রদীপ নিভে গেছে, পাশাপাশি কবরও দেওয়া হয়েছে তাদের। বিএনপির পক্ষ থেকে উত্তরা দিয়াবাড়ি এলাকায় 3 নিহত শিশু পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল। বলেন, এই ঘটনায় দ্রুত হতাহতের তালিকা তৈরি করে নিখোঁজদের খুঁজে বের করার অনুরোধ জানান তিনি। তাদের সন্তানেরা চলে গেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমরা শুধু এই কথা তাদেরকে বলতে এসেছি, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি নিজেও এখন হাসপাতালে ভর্তি হয়েছে, আবার অক্টোবর রাত্রেই অসুস্থ অবস্থায়, তিনি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাকে বিশেষভাবে কালকে রাতে বলেছেন যে আপনি যাবেন, গিয়ে তাদেরকে আমাদের যে ব্যথা, আমাদের যে সমবেদনা, আমরা যে তাদের সঙ্গে আছি সেটা তাদেরকে জানাবেন। পরে সমসাময়িক বিষয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। এ সময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিচারপতি এবিএম খায়রুল হকের দেওয়া রায় রাষ্ট্রবিরোধী উল্লেখ করে বিলম্ব হলেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়ায় ধন্যবাদ জানান তিনি। একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে, এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্ব ছিলেন। সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব। শীর্ষ একাডেমি স্থানান্তরের সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপি মহাসচিব বলেন, শীর্ষ একাডেমি ভবন ভেঙে ফেলা হলে তা শিশুদের মেধা ও মনন বিকাশে বাধা হয়ে দাঁড়াবে। বিচার বিভাগ, যেটাকে আমরা মনে করি যে আপনার জুডিশিয়ারি সবচেয়ে বড় জায়গা, যেখানে আপনার সবচেয়ে আপনার মানুষের আস্থা থাকে, সেই আস্থা জায়গাটাকে সম্পূর্ণভাবে তিনি ধ্বংস করেছেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের 10টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এবং খুলনা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সারা বাংলা প্রসঙ্গ। মৌলভীবাজারের জুড়ির ঐতিহ্যবাহী কামিনীগঞ্জ বাজারটি কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বে অবহেলার বিলুপ্তির পথে। জুড়ি পোস্ট অফিস বোর্ড থেকে শিশু পার্ক পর্যন্ত রাস্তার দুপাশে অবৈধ দোকান বসিয়ে চলছে বেচাকেনা। স্থানীয়রা বলছেন, হাট বাজার নির্ধারিত স্থান থাকলেও সড়কের দুপাশে বসানো হয়েছে অবৈধ দোকান। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থী ও পথচারীদের। তাই দ্রুত ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের দাবি তাদের। এদিকে উপজেলা প্রশাসন বলছে, ব্যবসায়ীদের পুনর্বাসনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। এই দোকানপাটের কারণে বাজার সংক্ষিপ্ত হয়ে গেছে, ছাত্রছাত্রীরা আসা যাওয়াতে সমস্যা হয়, যানজটের সমস্যা হয়। প্রশাসনের কোনো পদক্ষেপ নেয় না। আমরা দেখুক আপনারা কি অবস্থায় বাজারটা পড়ে রয়েছে। কাররা রাস্তাটি মধ্যপথে দিয়ে রাস্তাটি মধ্যপথে আশেপাশে চলে আসে, এতে আমাদের চলাফেরার অসুবিধা হয়। যারা কামিনগঞ্জ বাজারের মূল বাজার স্থলে না বসে বাইরে বাজার করতেছে এবং বাজারের মূল সৌন্দর্যটা নষ্ট করতেছে, তাদেরকে আমরা শেষবারের মতো আমরা সতর্কতা অবলম্বন করতে বলবো এবং একই সাথে যদি না করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা যেরকম নেওয়ার প্রয়োজন হয় সেই ব্যবস্থা নেব। ময়মনসিংহে নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণ, আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। মদিনা টাওয়ার নামের ওই ভবনটির বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। আলামিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। ময়মনসিংহ পুলিশ গেট সংলগ্ন মদিনা টাওয়ারের ৫ম তলায় একটি ফ্ল্যাট কিনেন পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন ও কামরুন নাহার দম্পতি। কিন্তু সারা জীবনের সঞ্চয় দিয়ে যে ভবনে কিনেছেন স্বপ্নের ফ্ল্যাট, সেখানেই হয়েছেন প্রতারণার শিকার। ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় তাদেরই দেয়া হয় হুমকি। এই ভুক্তভোগী জানান, ভবনটির ৯ তলা নকশা অনুমোদন থাকলেও বেআইনিভাবে ১০ তলায় করা হয়েছে আরও একটি ইউনিট। বাস্তবায়ন হয়নি ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান। ২টি সিঁড়ি বাধ্যতামূলক থাকলেও তা মানা হয়নি, এরপরও দেয়া হয়েছে অনুমোদন। শুধু তাই নয়, চুক্তি মোতাবেক আবাসিক ভবনটির নিচতলায় কার পার্কিং থাকার কথা থাকলেও তার পরিবর্তে দোকান ভাড়ার সাইনবোর্ড টানিয়ে দিয়েছে সংশ্লিষ্টরা। 8টি চুক্তি মোতাবেক নিচতলায় গ্যারেজ হওয়ার কথা থাকলেও ইদানিং কিছু সংখ্যক লোক, কামরুল, বিপ্লব, রাকিব, মশিউর, তারা এই নিচে দোকান করিবে বলে সাইনবোর্ড টানায় এবং পয়তারা করে দিচ্ছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে উল্টো ভবন সংশ্লিষ্টদের দাবি, এলাকার কোনো ভবনেই মানা হয়নি নিয়ম। নকশায় আছে 9 তলা, আপনারা করতেছেন 10 তলা, এটা কিভাবে করতেছেন? এটা তো সবাই দিচ্ছে ভাই, এটা তো নকশা ছাড়াই তো সবাই দিচ্ছে, নকশা দিয়ে তার কেউ দেয় নাই। এদিকে অনিয়ম পেলে নকশা বাতিলের কথা জানায় ফায়ার সার্ভিস, আর আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ। ওই মালিকের কাছে প্ল্যানের কপিটা দেখবেন, ওটার মধ্যে 2 সিঁড়ি লেখা আছে কিন্তু সে 1 সিঁড়ি করছে। এই একটা যদি রাখেন, আপনি এখন যদি কেউ এই মালিকের বিরুদ্ধে অভিযোগ দেয়, ওর প্ল্যান বাতিল হয়ে যাবে। অভিযোগ দেন যে একটা সিঁড়ি কেন রাখছে, এসে তাহলে ওর প্ল্যান অটোমেটিক অধিদপ্তর বাতিল করে দিবে। ওনার বরাবর আবেদন করলে আমরা সেটা উনি নির্দেশনা মোতাবেক আমরা প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেট কার্যক্রম অথবা এই সংশোধন কার্যক্রম আমরা চালাই দেব। এটা হচ্ছে আমাদের বিষয়। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আপনারা যারা স্টেক হোল্ডার আছেন, তারা সম্মিলিতভাবে আবার একটা মিটিং এ বসেন। প্রথমে যে টার্মস এন্ড কন্ডিশন ছিল সেই অনুযায়ী হচ্ছে না। এই ব্যাপারে আপনারা নিজেদের মধ্যে পরামর্শ করে যদি মনে হয় যে এটা একটা ক্রিমিনাল অফেন্স, এন্ড দেন আসেন, আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। নগর পরিকল্পনাবিদ মনে করেন, নিরাপদ নগরায়নে এখনই টেনে ধরতে হবে অপরিকল্পিত ভবন নির্মাণের দড়ি। যেহেতু সে 9 তলা যদি অনুমোদন নেয়, তাহলে সে 10 তলা করতে পারে না। আর পার্কিংয়ের নিচে তার পার্কিংয়ের ব্যবস্থা সেখানে দোকানও যদি করে, সে অন্যায়ভাবে করছে। আমাদের আসলে ডিজাইন দেখলে এবং তার অনুমোদন পত্র দেখলে আমরা বুঝতে পারবো কীভাবে। এই বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। নকশা বহির্ভূত ভবনের বিষয়ে দ্রুত কঠোর পদক্ষেপের পরামর্শও দেন এই নগর পরিকল্পনাবিদ। শেখ ফাহিম,
এশিয়ান টেলিভিশন। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হাতিরঝিলে এলিট কনভেনশন হলে শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনে 33 সদস্যের বিপরীতে 38 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সম্মিলিত পরিষদের হয়ে 5 জন সদস্য এবং অগ্রযাত্রা পরিষদের হয়ে 33 জন ভোট করেছেন। সারা দেশ থেকে মোট 610 জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করেন। সদস্য নির্বাচিত হওয়ার পর তাদের মধ্য থেকে সভাপতি, সাধারণ সম্পাদক পরবর্তীতে নির্বাচিত করা হবে। আইডিবির জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার সোলাইমানের সাথে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটির দুবাই ও উত্তর আমিরাত শাখার প্রতিনিধি দল মত বিনিময় করেছেন। দুবাইয়ের একটি হোটেলে এই মতবিনিময় সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু তাহের ভুইয়া, মোহাম্মদ হাবিব উল্লাহ, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ সাইফুল বাবু অলোক রঞ্জন সহ আরও অনেকে। সবাই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন বক্তারা। বাণিজ্য সংবাদ। দেশের সমুদ্র বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণ প্রকল্প। প্রায় 15,000 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়বে, গড়ে উঠবে অসংখ্য লিঙ্কেজ শিল্প প্রতিষ্ঠান। এর ফলে বদলে যাবে প্রকল্প এলাকার আশেপাশের চিত্র, প্রভাব ফেলতে পারে প্রাকৃতিক পরিবেশেও। তাই টেকসই উন্নয়নের জন্য এখন থেকে প্রয়োজন প্রস্তুতি। সরোয়ার আমিন বাবুর রিপোর্ট। একদিকে বঙ্গোপসাগরের জলরাশি, অন্যদিকে পতেঙ্গা, হালিশহর, কাট্টলী ও আনন্দবাজার উপকূলীয় এলাকা, মাঝখানে বেড়িবাঁধ জুড়ে রাজধানী ঢাকামুখী মহাসড়ক। এখানেই প্রায় 2,500 একর জায়গায় গড়ে উঠছে সমুদ্র বাণিজ্যের মেগা প্রকল্প বে টার্মিনাল। যত তাড়াতাড়ি সম্ভব এই বে টার্মিনালটি ইনভেস্টমেন্ট করলে, আমি বললাম তো এইটার অন্তত পক্ষে বে টার্মিনালের অর্থ দিয়ে বছরে দুটো পদ্মা সেতু করা যাবে। প্রকল্পের আওতায় সাগরের ব্রেক ওয়াটার ও নেভিগেশন চ্যানেল সুবিধা সহ রেল, সড়ক, যাবতীয় অবকাঠামো ও পরিষেবা সুবিধাও নির্মাণ করা হবে। এই বিশাল কর্মযজ্ঞে আশেপাশের এলাকার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করে গ্রিন পোর্টের গুরুত্ব দিলেন নগরীর সিনিয়র সিটিজেন ও সচেতন নাগরিক। বে টার্মিনাল আমাদের দেশের একটি স্বপ্নের প্রকল্প। এটা দীর্ঘদিন থেকে আমরা এই প্রকল্পের জন্য আশা করছি। এখন যেটা সেটা বাস্তবায়নের মুখ দেখার পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে এসে আমাদের প্রত্যাশা থাকবে এটা একটা অত্যাধুনিক একটা টার্মিনাল হবে, যে টার্মিনাল হবে পরিবেশ বান্ধব। তবে প্রকল্পের নির্মাণ কাজে পরিবেশ সংরক্ষণের বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে বলে জানালেন বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা আসলে সামনে যেই প্রকল্পগুলো বাস্তবায়নে যাচ্ছি, বিশেষ করে বে টার্মিনাল, মাতারবাড়ি, পোর্ট ডেভেলপমেন্ট, সব ক্ষেত্রেই পরিবেশের বিষয়টাকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি এবং পরিবেশ ছাড়পত্র নেওয়ার জন্য আমরা যা যা কমপ্লায়েন্স করা দরকার সব আমরা করছি এবং এটা একটা গ্রিন পোর্ট হিসেবে আসলে আমরা করতে চাই। পরিকল্পনা কমিশনের সূত্র মতে 2031 সালের মধ্যে এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দেশের ইতিহাসে পরিবেশ বান্ধব উন্নয়নের ক্ষেত্রে এই বে টার্মিনাল প্রকল্পটি যেন হয়ে ওঠে অন্যতম একটি মডেল, এমনটি প্রত্যাশা দেশবাসীর। চট্টগ্রাম বে টার্মিনাল সাইট থেকে সরোয়ার আমিন বাবু, এশিয়ান টিভি। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। মাইলস্টোনে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা। নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন। সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর গেজেট প্রকাশ। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন মির্জা ফখরুল। এবং দেশের স্বার্থ বিসর্জন দিয়ে চুক্তি হবে না, বাণিজ্য উপদেষ্টার ঘোষণা। মার্কিন শুল্ক কমাতে আবারও বৈঠকের অনুরোধ।
দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।